আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মনোবিজ্ঞানের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আছি আমি খাদিজা আক্তার পাপিয়া, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। বিগত ক্লাস দুটোতে তোমরা জেনেছো মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন কি, মনোবিজ্ঞানের শাখাসমূহ কি, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সমূহ কি এবং মনোবিজ্ঞানের বিষয়বস্তু সমূহ কি। আজকের ক্লাসে আমরা জানবো মনোবিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে। মনোবিজ্ঞানের বেশ অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাখাগুলো সেগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। সবার প্রথমে আমরা আসি সাধারণ মনোবিজ্ঞান। সাধারণ মনোবিজ্ঞানের এমন একটি শাখা যেই শাখায় অন্যান্য মনোবিজ্ঞানের শাখাসমূহের যে কার্যাবলী আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। আর যেহেতু এখানে অন্যান্য শাখাসমূহের কার্যাবলীও বিশ্লেষণ করা হয়, তাই এই শাখাকে বলা হয়ে থাকে কেন্দ্রীয় সমন্বয়কারী শাখা। এরপর আমরা আসি 2 নম্বর শাখাতে, যার নাম হচ্ছে গিয়ে পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি মৌলিক শাখা। এই পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই মনোবিজ্ঞান আজ নিজেকে বিজ্ঞান বলে দাবি করতে পারে। অর্থাৎ মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে যে মর্যাদায় আসীন হয়েছে তার পিছনে সবচেয়ে বড় যার অবদান তা হচ্ছে এই পরীক্ষণ মনোবিজ্ঞানের। আর পরীক্ষণ মনোবিজ্ঞানের কথা বলতে গেলে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন উইলহেম ওন্ড। এই উইলহেম ওন্ড হচ্ছেন পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক। আর এই জনক হওয়ার পিছনের কাহিনীটা হচ্ছে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার যেটা স্থাপিত হয় জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে, সেটি গঠন করেন উইলহেম ওন্ড। আর এই অবদানের জন্যই বলা হয়ে থাকে উইলহেম ওন্ড পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক। এবার আমরা চলে আসি 3 নম্বর শাখা, চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা। মানসিক রোগীদের ইতিহাস আমাদের জন্য বেশ পুরনো একটা ঘটনা। কিন্তু আগের দিনে কি ভাবা হতো, যখনই কোনো মানুষ কোনো অস্বাভাবিক আচরণ করতো তাহলে ভাবা হতো যে হয়তোবা অশরীরী আত্মা, জিন বা ডাইনি তাদের উপর ভর করেছে, যার কারণে ওই ব্যক্তিটা অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু বর্তমানে আমরা জানি মানুষের শারীরিকভাবে যেমন অসুস্থ হতে পারে, ঠিক একই রকম ভাবে মানসিকভাবেও তারা অসুস্থ হতে পারে। যখন শারীরিকভাবে অসুস্থ হই আমরা তখন ডক্টরের কাছে যাই, মেডিসিন নেই, ফলে সুস্থ হয়ে যাই। কিন্তু মানসিক রোগীদেরকে আমরা যদি চিকিৎসার আওতায় না আনি তাহলে তাদের এই মানসিক সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব না। আর এই চাহিদা থেকেই চিকিৎসা মনোবিজ্ঞানের উদ্ভব। চিকিৎসা মনোবিজ্ঞানের মূল কাজ হচ্ছে রোগের ধরন, কি কারণে রোগটি তৈরি হয়েছে এবং কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা যায় তা নিয়ে কাজ করা। চিকিৎসা মনোবিজ্ঞানীদের কাজের ক্ষেত্রসমূহ হচ্ছে বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, এনজিও, আইএনজিও, বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন প্রভৃতি। আর চিকিৎসা মনোবিজ্ঞানীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে থাকে তা হলো চিকিৎসা মনোবিজ্ঞানীগণ বিভিন্ন অভিজ্ঞতা প্রয়োগ করেন। অর্থাৎ শারীরিক একটা অসুখ হলে আমরা বিভিন্ন টেস্ট করতে পারি, যেমন এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি ইত্যাদি। ঠিক একই রকম ভাবে মানসিক সমস্যাগ্রস্তদের মানসিক রোগের ধরন আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলো প্রয়োগ করার মাধ্যমে রোগের ধরনটা কি, রোগের মাত্রাটা কত বেশি বা কম তা জানা যায়। এছাড়াও মানসিকভাবে রোগীদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি করা, তাদেরকে গবেষণায় অংশগ্রহণ করতে সাহায্য করা ইত্যাদি ক্ষেত্রেও চিকিৎসা মনোবিজ্ঞান কাজ করে থাকে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। নাম থেকে আমরা বুঝতে পারছি এটার কাজের ক্ষেত্রটা কোথায়। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, শিক্ষা মনোবিজ্ঞানের কাজের ক্ষেত্র হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে, অর্থাৎ স্কুল, কলেজ, ভার্সিটি ইত্যাদি সেক্টরে। তো শিক্ষার্থীরা যখন পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হয় তখন তাদেরকে সাহায্য করতে পারে এই শিক্ষা মনোবিজ্ঞান। কিভাবে শিক্ষার্থীদের জন্য ক্লাসের যে পরিবেশটা থাকবে সেটা সুষমভাবে তৈরি করা, শিক্ষার্থীদের পড়াশোনার যে কর্মসূচি বা সিলেবাস বা পরিকল্পনা যে করা হয় সেটা অবশ্যই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে করা। এছাড়া শিক্ষার্থীদের যে দক্ষতা সমূহ আছে যেটা সম্পর্কে শিক্ষার্থীরা জানে না, তাদের সাথে কাজ করার মাধ্যমে তাদের সেই দক্ষতাগুলোকে বের করে আনা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে শিক্ষা মনোবিজ্ঞান। আর এর জন্য আমরা বলতে পারি শিক্ষা মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা। এরপরে আসি আমরা শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান। হসপিটাল গেল, শিক্ষা প্রতিষ্ঠানও গেল, এখন আসি কর্মজীবীদেরকে নিয়ে। কর্মজীবীরাও মানসিকভাবে সমস্যাগ্রস্ত হতে পারে, তখন তাদেরকে কে সাহায্য প্রদান করবে? হ্যাঁ, তখন সাহায্য প্রদান করবে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানীরা।
মূলত যে কাজগুলো করে থাকে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানীরা তা হলো কর্মক্ষেত্রে সঠিক লোক নিয়োগ করা, অর্থাৎ যে কাজ তার জন্য যে উপযুক্ত ব্যক্তি তাকে সিলেক্ট করা, এছাড়াও উৎপাদন বৃদ্ধি কিভাবে করা যায় সেটা নিশ্চিত করা, কাজের পরিবেশের উন্নতি সাধন করা এবং শ্রমিকদের মধ্যে বা কর্মজীবীদের মধ্যে যে আন্তঃব্যক্তিক সম্পর্ক আছে, অর্থাৎ একজনের সাথে যে আরেকজনের সম্পর্ক, সেই সম্পর্কের উন্নতি সাধন করা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান। এরপর আসি আমরা কাউন্সিলিং মনোবিজ্ঞান। এই নামটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আজকে আমরা জানবো কাউন্সিলিং মনোবিজ্ঞান কেন একটা গুরুত্বপূর্ণ শাখা। কাউন্সিলিং মনোবিজ্ঞান এই জন্য গুরুত্বপূর্ণ কারণ কাউন্সিলিং মনোবিজ্ঞানে একজন থাকেন কাউন্সিলর আর আরেকজন থাকেন ক্লায়েন্ট। ক্লায়েন্ট যিনি সেবা গ্রহণ করবেন আর কাউন্সিলর যিনি সেবা প্রদান করবেন, এই দুজনের মধ্যে একটা পেশাগত সম্পর্ক তৈরি করা হয় এবং এই পেশাগত সম্পর্কের ভিত্তিতে ক্লায়েন্টের যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে তা হলো তাদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হয়, তাদের আন্তঃব্যক্তিক সম্পর্কের উন্নতি ঘটানো হয়, তাদের ভিতরে যে সুপ্ত দক্ষতাগুলো আছে সেগুলো বের করে আনতে সাহায্য করা হয়। এছাড়াও আরো 3টি গুরুত্বপূর্ণ কাজ করে কাউন্সিলিং মনোবিজ্ঞান, তা হলো প্রতিকারমূলক অর্থাৎ যখন কেউ মানসিকভাবে অসুস্থ হচ্ছে তার মানসিক সমস্যা থেকে বের হয়ে আসতে সাহায্য করা। এরপর করে নিবৃত্তিমূলক অর্থাৎ একটা সমস্যা তৈরি হওয়ার আগেই সেই সমস্যাটা যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা করা, এবং সর্বশেষ শিক্ষা ও বিকাশমূলক কাজে অংশগ্রহণ করানোর মাধ্যমে ক্লায়েন্টের অবস্থার উন্নতি সাধন করা। পরবর্তী স্লাইডে চলে আসি। এখানে বিকাশ মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান আছে। এই শাখাগুলো উদ্দীপকের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি আর এটা বিশদভাবে আলোচনা না করলাম। আমরা চলে আসি সমাজ মনোবিজ্ঞানে। এতক্ষণ আমরা যে শাখাগুলো নিয়ে কথা বললাম সবগুলোই কিন্তু ব্যক্তি কেন্দ্রিক ছিল, অর্থাৎ একটা ব্যক্তি যখন মানসিকভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে তাকে কিভাবে সাহায্য করা যায়। কিন্তু সমাজ মনোবিজ্ঞানটা একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ এটা একটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা সমাজে বসবাসকারী যে লোকজন আছে তাদের সবার কল্যাণে কিভাবে কাজ করা যায় সেই দিকটা লক্ষ্য করে থাকে। যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, সেই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে একটা সমাজের সমস্যা এবং সেই সামাজিক সমস্যাটা থেকে ওভারকাম করার জন্য বা ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মধ্যে যে পরবর্তীকালীন ডিপ্রেশন বা হতাশা তৈরি হয় সেগুলো দূরীকরণে সাহায্য করতে পারে সমাজ মনোবিজ্ঞান। এরপরে চলে আসি আমরা নির্দেশনা মনোবিজ্ঞানে। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানটাও খুব একটা গুরুত্বপূর্ণ না উদ্দীপকের জন্য, এই জন্য আমি এটা বাদ দিয়ে গেলাম। চলে আসি নির্দেশনা মনোবিজ্ঞানে। নির্দেশনা বলতে আমরা বুঝতে পারছি যে কাউকে কিছু করার ক্ষেত্রে নির্দেশ বা উপদেশ দিয়ে সাহায্য করার কথা বলা হচ্ছে। এই নির্দেশনা মনোবিজ্ঞান ঠিক একই কাজ করে থাকে যখন কোনো শিক্ষার্থীরা তাদের পরবর্তী বৃত্তিটা কি চুজ করবে, অর্থাৎ তারা কোন বিভাগে যাবে, সায়েন্স, আর্টস না কমার্স, বা আমরা ধরলাম যে সে ভার্সিটি লেভেলে আছে সেক্ষেত্রে কোন সাবজেক্টটা চুজ করবে সে কনফিউজড, চুজ করতে পারছে না, সেই ক্ষেত্রে নির্দেশনা মনোবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও মানুষ যখন অবসরপ্রাপ্ত হয়ে যায় তার পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, সেটা থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারে নির্দেশনা মনোবিজ্ঞান। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব বা কলহের সৃষ্টি হয় তা দূরীকরণেও নির্দেশনা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপর আমরা চলে আসি সর্বশেষ অস্বাভাবিক মনোবিজ্ঞান। অস্বাভাবিক ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাবনর্মাল। এখন আমরা যদি অ্যাবনর্মাল শব্দটাকে দুইটা ভাগে বিভক্ত করি তাহলে আমরা পাচ্ছি অ্যাব মানে অ্যাওয়ে অর্থাৎ দূরে, আর নর্মাল মানে আমরা জানি স্বাভাবিক, অর্থাৎ পুরোটা মিলে হচ্ছে অ্যাবনর্মাল এবং এর অর্থ দাঁড়াচ্ছে স্বাভাবিক থেকে যেটা দূরে অর্থাৎ অস্বাভাবিক। আর অস্বাভাবিক মনোবিজ্ঞানের কাজ হচ্ছে আমাদের মধ্যে যে অস্বাভাবিক আচরণগুলো দেখা যায় সে আচরণগুলো কিভাবে সৃষ্টি হলো, এর পিছনে কারণটা কি এবং কি ধরনের অস্বাভাবিক আচরণ হতে পারে ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করা। তো উপরোক্ত শাখা মনোবিজ্ঞানের এই শাখাগুলো উদ্দীপকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই দেখা যায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন হয়ে থাকে। তো আশা করবো তোমরা শিক্ষার্থীরা এই শাখাগুলোকে খুব ভালোভাবে পড়ে নেবে। এবার আমরা চলে আসি মনোবিজ্ঞান প্রথম অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে বিজ্ঞান বা জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান। যে কোনো বিষয়ে বিজ্ঞান যদি হতে চায় তাহলে তার 4টা বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। প্রথমত বিষয়বস্তু।
বিষয়বস্তু কি জিনিস? যার উপরে গবেষণা কার্য পরিচালনা করা হবে, অর্থাৎ যাকে নিয়ে বা যেই টপিকের উপর গবেষণা কার্য পরিচালনা করা হবে তাকেই বলা হয় বিষয়বস্তু। আর বৈজ্ঞানিক বিষয়বস্তু তিনটা বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। তা হলো বিজ্ঞানের বিষয়বস্তু অবশ্যই পর্যবেক্ষণযোগ্য হতে হবে। পর্যবেক্ষণ করা যায় না এমন কিছুই বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারবে না। আর এ কারণেই প্রথমত মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, পর্যবেক্ষণযোগ্য নয় বলে এটাকে পরিবর্তিত করে বলা হয়েছে মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান। দ্বিতীয়ত বিজ্ঞানের বিষয়বস্তুকে নিয়ে গবেষকগণ একে অপরের সাথে কথার মাধ্যমে বা ভাষার মাধ্যমে আলোচনা করতে পারবেন। মনোবিজ্ঞানের ক্ষেত্রে একই জিনিস দেখা যায়, একজন মনোবিজ্ঞানী যে বিষয় নিয়ে কাজ করছেন তিনি চাইলেই অন্যান্য মনোবিজ্ঞানীদের সাথে ওই বিষয় নিয়ে কথা বলার একটা সুযোগ আছে। তৃতীয়ত মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলো প্রমাণযোগ্য হতে হবে। প্রমাণযোগ্যতা দেখার জন্য গবেষণা কার্য পরিচালনা করার পরে সেটা যদি আবারও গবেষণা কার্য পরিচালনা করা যায় এবং একই রকম ফলাফল আসে তাহলে আমরা বলতে পারি যে প্রমাণযোগ্য। মনোবিজ্ঞানের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাও মিলে যায়। তো আমরা বলতে পারি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। এখন আসি দ্বিতীয় বিষয়ের উপরে, যা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। প্রথমে যে চারটি বিষয়ের কথা বলেছিলাম যেগুলো বিজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, তার দ্বিতীয় বিষয়টা হচ্ছে পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি আবার কিছু নীতির উপর নির্ভরশীল। প্রথমত কার্যকরী সংজ্ঞা। যে বিষয় নিয়ে আমরা গবেষণা করব সেই বিষয়টা কি, এটা অল্প সংখ্যক বা সংক্ষিপ্ত আকারে যখন প্রকাশ করা হয় তাকে আমরা বলে থাকি কার্যকরী সংজ্ঞা। যেমন বলি মনোবিজ্ঞান কি? আমরা জানি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। আমরা কি করছি, মনোবিজ্ঞান কি দুই একটা লাইনের মধ্যেই ব্যাখ্যা করে দিচ্ছি। এই দুই এক লাইনে ব্যাখ্যা করাটাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা। তারপরে যে নীতিটা অবলম্বন করার বৈজ্ঞানিক পদ্ধতি তা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা। ব্যক্তি নিরপেক্ষতা মানে হচ্ছে গিয়ে কারো প্রতি বায়াস না হয়ে যাওয়া। অর্থাৎ আমি চাচ্ছি আমার গবেষণার ফলাফলটা এরকম হোক, ইচ্ছাকৃতভাবে আমি কি করলাম, প্রভাব খাটালাম উপাত্তের উপরে, সেটা অবশ্যই করা যাবে না। যদি সংজ্ঞা দিয়ে বলতে চাই তাহলে ব্যক্তি নিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে ফলাফল অভিন্ন রাখার যে প্রয়াস তাই ব্যক্তি নিরপেক্ষতা। এরপর আসে নিয়ন্ত্রণ। বাহ্যিক পরিবেশের যে সাউন্ড বা কোলাহল বা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা এই সকল কিছুই যাতে গবেষণাগারে প্রভাব ফেলতে না পারে সেটা নিশ্চিত করাই হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ। এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে নিয়ন্ত্রিত পরিবেশেই গবেষণা পরিচালনা করা হয়ে থাকে। তারপর আসি পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি কি? একটা জিনিস যেটা একবার ঘটেছে সেটা আবারও ঘটা। মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলো নিয়ে গবেষণা করার ক্ষেত্রে পুনরাবৃত্তি সম্ভব। যে বিষয়টা নিয়ে একজন গবেষণা করেছে চাইলে অন্য কেউ সেই একই বিষয় নিয়ে গবেষণা করতে পারবে। সো আমরা বলতে পারি মনোবিজ্ঞানের ক্ষেত্রে পুনরাবৃত্তি পসিবল। তারপরে সাধারণীকরণ। এটা একটু অন্যরকম, তোমাদের বুঝতে হয়তো বা একটু ঝামেলা হবে, বাট আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাধারণীকরণটা হচ্ছে অল্প কিছু নমুনা থেকে সাধারণ সত্যে উপনীত হওয়া। তোমরা তো জানো যে ভাত যখন আমরা রান্না করি তখন প্রত্যেকটা চাল টিপে টিপে দেখতে হয় না যে ভাত রান্না হয়েছে কিনা। আমরা যখন একটা চাল ধরি তখনই বুঝতে পারি ভাত রান্না হয়েছে কি হয়নি। সাধারণীকরণটাও ঠিক অনেকটা একই রকম। আমরা কিছু সংখ্যক মানুষের উপর গবেষণা করলাম, করে বলে দিলাম যে অন্য সবার ক্ষেত্রে একই ধারণা প্রযোজ্য। যেমন তোমরা ইন্টারমিডিয়েটে যারা ভর্তি হচ্ছ, আমরা একজনকে বা 10 জনকে জিজ্ঞাসা করলাম তাদের বয়স কত, 16 বা 17 হবে। এর ভিত্তিতে আমরা বলে দিতে পারি কি যারা ইন্টারে পড়ে তাদের সবার বয়সই হচ্ছে 16 বা 17-এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ অল্প নমুনা ছিল কিন্তু সেখান থেকে আমরা একটা সাধারণ সত্যে উপনীত হতে পেরেছি। সবার শেষে যথার্থতা প্রমাণ, অর্থাৎ আমি যে গবেষণাটা করলাম সেটা সঠিক করলাম কি ভুল করলাম সেটা নিশ্চিত করতে পারাটাই হচ্ছে যথার্থতা প্রমাণ। বৈজ্ঞানিক এই নীতিগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞানও একটি বিজ্ঞান, কারণ বিজ্ঞানের সকল বৈশিষ্ট্য মনোবিজ্ঞানের মধ্যে বিদ্যমান রয়েছে। তারপর চলে আসি 3 নম্বর বিষয়, যেটা ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই ক্ষেত্রে আমাকে আবারও বলতে হয় মনোবিজ্ঞান ছিল প্রথমে আত্মার বিজ্ঞান, পরবর্তীতে হলো মনের বিজ্ঞান, এবং সর্বশেষ আমরা এখন জানি এটা হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। অর্থাৎ কি হলো, সময়ের প্রেক্ষাপটে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হতে থাকলো। সো এই দিক থেকেও আমরা বলতে পারি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। এবং সবার শেষে প্রয়োগশীলতা, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যে ফলাফলটা আসলো সেটা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারছি কিনা। হ্যাঁ, আমরা মনোবিজ্ঞানের বিষয়বস্তু গবেষণার মাধ্যমে যে জ্ঞান লাভ করি তা বাস্তবে প্রয়োগ করা সম্ভব। সো সবগুলো দৃষ্টিকোণ থেকেই আমরা বলতে পারি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান।
তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।